গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটা ছোট বাংলা গল্প। গল্পের নাম বান্ধবী। অফিস ছুটির পর বিভুপদ স্প্ল্যানেডের ম্যাগাজিন স্টলের সামনে এসে দাঁড়ালেন। আরও অনেকে এসে ভিড় করেছেন। ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু সব রকম ম্যাগাজিনই এখানে পাওয়া যায়। নানা রুচির নানা স্তরের পাঠকই এখানে আছে। বেশিরভাগ ক্রেতাই পত্রিকাগুলো নেড়ে চেড়ে দেখছে। কিনবার উদ্দেশ্য আছে বলে তাদের মনে হচ্ছে না। কেউ বা সিনেমার ম্যাগাজিনের পাতা উল্টে অভিনেত্রীদের ছবির দিকে অপলকে তাকিয়ে রয়েছে। দোকানদার ধমক দিয়ে ওঠা না পর্যন্ত কাগজগুলো হাতছাড়া করবে না। কত রকম মানুষই আছে সংসারে। কেউ কেউ চক্ষু লজ্জার ধার দিয়েও যায় না। যারা পাশে থাকে তাদের কিন্তু লজ্জা করে। মাঝে মাঝে এইসব স্টলের কাছে এসে দাঁড়ালে অনেক লোকচরিত্র চেনা যায়। একটু নিষ্পৃহভাবে মানুষের চালচলন, ধরন ধারণ দেখতে মন্দ লাগে না। সময়টা বেশ কাটে। তাছাড়া বিনা পরিশ্রমে কিছুটা অভিজ্ঞতাও বাড়ে। কিন্তু অভিজ্ঞতা বৃদ্ধিতে এই মুহূর্তে বিভুপদর বিশেষ আগ্রহ ছিল না। তিনি বারবার পিছন ফিরে তাকাচ্ছিলেন। যার 5:10 বা 15 মিনিটে আসবার কথা, সে যদি 5:30 বাজিয়ে দেয়, মানুষ কি স্বস্তিতে থাকতে পারে? বিভুপদ স্বস্তি পাচ্ছিলেন না। শিলা এত দেরি করছে কেন? এত দেরি তো সে কখনো করে না। কোনো দিন নির্দিষ্ট সময়ে 5-7 মিনিট আগেই এসে সে বরং দাঁড়িয়ে থাকে। বিভুপদই লেট করে ফেলে। আজ একেবারে উল্টো কাণ্ডটি ঘটল। বিভুপদই আগে এলেন। এসে দাঁড়িয়ে দাঁড়িয়েও মিনিট আর সেকেন্ড গুনতে লাগলেন। কিন্তু যে সব থেকে আগে আসে সেই পড়ল পিছিয়ে। বিভুপদ আরেকবার ঘড়ি দেখলেন। 5:40। না, আজ আর বোধহয় শিলা এলো না। অথচ এই অ্যাপয়েন্টমেন্ট 2 দিন আগে শিলাই করে রেখেছে তার সঙ্গে। 5:15 শিলা এসে তার সঙ্গে দেখা করবে। এখান থেকে তারা রাস্তা পার হয়ে পূব দিকের কোনো একটা রেস্টুরেন্টে ঢুকবে। পর্দা ঢাকা কেবিনে গিয়ে বসবে। সেখানে বসে বসে কিছু খাবে। চায়ের সাথে চপ কি কাটলেট, শিলা যেটা পছন্দ করে। কোনো দিন মেয়েটার মুখ দেখে বিভুপদর মনে হয় অফিসের খাটুনির পর ওর বড় বেশি খিদে পেয়েছে। তেমন দিনে কাটলেটের বদলে কারি আর রুটির অর্ডার দেন। নিজে কিন্তু মিতাহারি। মাংস টাংস বড় একটা খান না। খেতে ভালোও লাগে না, তেমন সহ্যও হয় না। কিন্তু যে খায়, যে খেতে ভালোবাসে, তাকে খাওয়ান বিভুপদ। ভোজন পর্বের পরে দুজনে মিলে একটু গঙ্গার ধারে যাওয়া কি ইডেন গার্ডেনে বসে গল্প। আধুনিক লিখেছে পুরনো ইডেন গার্ডেনই বিভুপদর পছন্দ। এই উদ্যানের সঙ্গে তার যৌবন স্মৃতি বিজড়িত। ছাত্র জীবনের সহপাঠী বন্ধুদের নিয়ে বহুদিন এসেছেন এখানে। ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছেন, তর্ক বিতর্ক করেছেন। আজ সেই বন্ধুরা অদৃশ্য। তাদের কেউ কেউ সশরীরে এ শহরেই আছে, কিন্তু বিভুপদর সঙ্গে তেমন যোগাযোগ আর নেই। বয়সের এই বোধহয় নিয়ম। 50 এখনো পার হয়নি বিভুপদ। কিন্তু সংসার এরই মধ্যে তার জন্য অরণ্য রচনা করে রেখেছে। বয়স হয়ে গেলে বনে যাবার জন্য মানুষকে ডুয়ার্স কি মধ্যপ্রদেশের জঙ্গলে ঢুকতে হয় না। তার আশেপাশের আত্মীয়স্বজন বন্ধুবান্ধবরাই গাছ হয়, পাহাড় হয়, পর্বত হয়। সেই বনের মধ্যে কেউ যদি তপবন কি উপবন রচনা করে নিতে পারল তো ভালো। না পারলে বনের সাপ,
বাঘের সঙ্গে যুদ্ধ করেই তাকে বাকি জীবন কাটিয়ে দিতে হয়। সেই সব যুদ্ধ বিভুপদেরও আছে। অফিসে ক্লিক আছে, আঘাত যদি নাও দিতে চাও, অন্যের অস্ত্রাঘাত থেকে আত্মরক্ষা তো করতেই হবে। সংসারে অভাব অনটন আছে, স্ত্রী আর ছেলে মেয়েদের ভরণ পোষণ, লেখাপড়া শেখাবার ব্যয়কে উপার্জনের সীমার মধ্যে ধরে রাখার প্রাণান্তকর চেষ্টা প্রতিদিন চালিয়ে যেতে হয়। মাঝে মাঝে সংসারের রথ আচমকা অচল হয়ে পড়বার আশঙ্কাও যে দেখা যায় না তা নয়, কিন্তু এরই মধ্যে একটু উপবন, একটু কুঞ্জকানন বিভুপদ নিজের জন্য রচনা করে নিয়েছেন। সেই চিরবসন্তের পুষ্পিত কাননভূমির নাম শিলাদত্ত গুপ্ত। এই পুষ্পিত কাননভূমিও আসলে বিভুপদর নিজের স্বাদ, আহ্লাদ, স্বপ্ন আর বাসনা দিয়ে গড়া। নইলে শিলা দেখতেও সুন্দরী নয়, যৌবনের অপরিমিত স্বাস্থ্যও ওর নেই। লম্বাটে গড়নের মুখের ডৌলটি অবশ্যই মিষ্টি, কালো বড় বড় দুটি চোখের দিকে তাকালেও বিভুপদর মনে তার স্বপ্ন সায়রের আভাস আনে। কিন্তু একহারা লম্বাটে ছিপছিপে গড়নের মধ্যে যৌবনের অমিত বিভাস শিলার কোথায়? মেয়েটি যেমন দরিদ্র পরিবারের, ওর দেহাধারও তেমনি রূপরিক্ত। অন্তত আরেকটু রূপ শিলার থাকতে পারত, দেখতে আরেকটু সুশ্রী হলে বিভুপদর চোখ জুড়াত। কিন্তু নেই যখন, তা নিয়ে আক্ষেপ করে লাভ কি? মেয়েই হোক পুরুষই হোক, রূপের ওপর কারোরই যে হাত নেই, এখানে সবই যে প্রকৃতির অধীন, তার মুখাপেক্ষী একথা স্বীকার না করে উপায় নেই। প্রকৃতি নিজের খেয়ালে কারোর দেহে লাবণ্য পুঞ্জিত করে, কাউকে বা শুধুই মুষ্টিভিক্ষা দেয়, কাউকে বা সেটুকুও দেয় না। অবশ্য একে কেউ আর আজকাল নৈসর্গিক খেয়াল খুশির ব্যাপার বলে মনে করেন না। একটি মেয়ে যে কেন অসুন্দরী, জীববিদ্যায় নিশ্চয়ই তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে, কিন্তু সেই ব্যাখ্যা মুখস্থ করে লাভ কি বিভুপদর? সেই ব্যাখ্যার জোরে অসুন্দরী একটি মেয়েকে তো আর সুন্দরী করে তুলতে পারেন না তিনি। বরং তাকে নিয়ে সন্ধ্যার আবছা অন্ধকারে ইডেন গার্ডেনের একখানি বেঞ্চে পাশাপাশি নিঃশব্দে বসে থেকে, কি গঙ্গার ধারে চাতালের ওপর পা ঝুলিয়ে আকাশের তারা, নদীর স্রোত আর দূরে দূরে অসংখ্য আলোর মালার দিকে তাকিয়ে একটি তরুণীর হাত নিজের হাতের মধ্যে নিয়ে মৃত্যুর সীমানা পার হয়ে এক সীমাহীন রূপকে উত্তীর্ণ হতে পারেন। আজও এরকম এক প্রত্যাশা ছিল বিভুপদর। শিলার সঙ্গে চা পান শেষ করে একটু বেড়াতে বেরোবেন। ট্যাক্সি পাওয়া যায় তো ট্যাক্সি ডাকবেন, না হলে ফিটন কি রিকশায় সই। শিলা আবার ফিটনে উঠতে ভয় পায়। কার কাছে কী সব গল্প শুনেছে, সেই থেকে ফিটন গাড়ি সম্বন্ধে ওর বিভীষিকা বদ্ধমূল হয়ে গেছে। ওই সব গাড়িতে উঠলে নাকি বিপদে পড়বার আশঙ্কা থাকে। কোচম্যানরা কোথায় যাবে, বেকায়দায় ফেলে কত টাকা আদায় করে নেবে, ডাকাতি রাহাজানি যে করবে না, তেমন কথা জোর করে কে বলতে পারে? তবু কদাচিৎ শিলাকে ফিটনেও তুলেছেন বিভুপদ। তার নিজের কোনো অসুবিধা হয়নি। এক গোজান ছাড়া তার যে কোনো যানবাহনই তার ভালো লাগে। সঙ্গে কেউ যদি থাকে, তিনি কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, সে খেয়ালই তার থাকে না। সঙ্গিনীর মধ্যে তিনি একেবারে হারিয়ে যান, আর কিছুক্ষণের জন্য হারিয়ে যাবেন বলেই তিনি কোনো একজনকে খোঁজেন। নারী উপলক্ষ মাত্র, রূপ তার যাই হোক না কেন, শুধু নামটুকু থাকলেই চলে। বিভুপদ ভেবেছিলেন আজ বেশি জোর জবরদস্তি করবেন না। বিকেল 5টার পরেই ট্যাক্সি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। শিলা যদি ফিটনে উঠতে না চায়, নাই বা উঠবে। ওর যদি রিকশায় উঠতে লজ্জা হয়,
পরিচিত কোনো লোকের সামনে ধরা পড়ে যাওয়ার ভয় থাকে, বিভুপদ ডাকবেন না কোনো রিকশাওয়ালাকে। শিলাকে সঙ্গে করে হেঁটেই যাবেন গঙ্গার ধারে। পাশাপাশি বসবেন বাঁধা ঘাটের সিঁড়িতে পা ঝুলিয়ে। আকাশ দেখবেন, জল দেখবেন। জলে ভাসমান জাহাজ দেখে দূর দেশে যাবার স্বপ্ন দেখবেন। দেখতে দেখতে 1.5 ঘন্টা 2 ঘন্টা কী করে যে কেটে যাবে টেরও পাবেন না। তারপর ফেরার পথে ভাগ্যক্রমে যদি একটা ট্যাক্সি পাওয়া যায়, ট্যাক্সিতেই ফিরবেন। তা যদি না মেলে রিকশা। রিকশারও অভাব হলে পদরথ আছেই। স্প্ল্যানেডে এসে শিলাকে শ্যামবাজারের বাসে তুলে দিয়ে নিজে কালীঘাটের ট্রামে উঠে বসবেন। রোজ নয়, তরুণী বান্ধবীকে নিয়ে মাসে 2-3 দিন, বড়জোর 3-4 এই বাঁধাধরা ভোজন ও ভ্রমণ পর্ব চলে বিভুপদর। কিছু অর্থব্যয় অবশ্য হয়, অন্যদিক থেকে মিতব্যয়ী হয়ে সেটা পুষিয়ে নেন। এই গোপন বিহার আর সম্পর্কটুকুর মধ্যে যে ভয়, আশঙ্কা, প্রীতি, অনুরাগের মিশ্রিত রস সঞ্চিত থাকে, তার স্বাদ যেন বিভুপদর কাছে পুরনো হতেই চায় না। বরং একটি তরুণী মেয়ের ঘন সান্নিধ্যে যে উত্তাপটুকু তিনি পান, তা সারা সপ্তাহ ধরে রসদের কাজ করে। অফিসের সমবয়সী সহকর্মীরা ব্যাপারটা একটু আধটু জানে, সেই নিয়ে ঠাট্টা তামাশাও কম চলে না। কেউ বলেন, কী হে মজুমদার, সান্ধ্যভ্রমণ কেমন চলছে? তুমি কি করে ম্যানেজ করো হে? মিসেস মজুমদার কিছু টের পান না? কুরুক্ষেত্র বাঁধান না? বিভুপদ কোনো সুস্পষ্ট জবাব দেন না। হেসে বলেন, কি যে যাতা বলো তোমরা। অ্যাকাউন্টসের স্নেহানবিশ বলেন, এই হলো আসল কায়কল্প। দেখেছ তো, 50 পার করে দিয়েও মজুমদারের একগাছি চুল পাকল না। এখনও কীরকম শক্ত, মজবুত আর ডাঁটও রেখেছে দেহকে। ওই সব সান্ধ্যভ্রমণের ফল, ওই সখী সঙ্গের গুণ। বিভুপদ স্বীকারও করেন না, অস্বীকারও করেন না। লজ্জিত ভঙ্গিতে মৃদু প্রতিবাদের সুরে শুধু বলেন, কি যে বলো। বিভুপদ জানেন শিলার সঙ্গ তাকে উত্তাপ দেয়, আনন্দ দেয়। ভারী মিষ্টি সুরেলা গলা শিলার। এমন গলা পেয়েও শিলা গান শিখল না বলে বিভুপদ আক্ষেপ করেন। মধুর অভাবে গুড়, গানের অভাবে কবিতা পড়ে শোনাবার জন্য পীড়াপিড়ি করতে থাকেন বিভুপদ। শিলা কদাচিৎ তার অনুরোধ রাখে। শিলা বলে, কবিতা আমার একেবারেই মুখস্থ থাকে না, ওসব আসে না আমার। তবু মিষ্টি সুরটুকু বিভুপদর কানে ভেসে আসে। ওই গলায় বাজার দর নিয়ে আলোচনা করলেও তা কবিতার মতোই শোনায়। মেয়েটি অনেক দিন থেকেই রিক্ত, শুধু ওই অপূর্ব স্বর সম্পদটুকুই আছে। স্টলের সামনে থেকে সরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও খানিকক্ষণ কাটালেন বিভুপদ। 6:10 যখন হলো, তখন আর কোনো আশা রইল না। আজ আর আসবে না শিলা। কিন্তু নাই যদি আসবে, তাহলে একটা ফোন করে দিলেই পারত। ফোনটা তো ওর প্রায় হাতের কাছেই থাকে। শিলার কি খেয়াল নেই একজন তার জন্য অপেক্ষা করছে? ঘণ্টাখানেক ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারুর পথের দিকে চেয়ে থাকা যে কি শক্ত, সে ধারণা শিলার নিশ্চয়ই নেই। খানিকটা হেঁটে এসে কার্জন পার্কের একখানি বেঞ্চে বসে পড়লেন বিভুপদ। আর একজন শরিক ছিল, সে প্রায় সঙ্গে সঙ্গেই সত্য ছেড়ে দিয়েই উঠে দাঁড়ালো। পুরো একখানি বেঞ্চ নিজের দখলে পেয়ে বিভুপদ খুশি হলেন। আরও একটু বসবেন বিভুপদ। আর কিছুর জন্য নয়, এখন শুধু ট্রাম বাসের ভিড় কমাবার অপেক্ষা। ভিড় একটু পাতলা হলে ট্রামে অনায়াসে উঠতে পারবেন বিভুপদ, বসবারও একটু জায়গা পাবেন। আজকের মতো সেইটুকুই লাভ।
আর বাকি সময়টা একেবারে লোকসান। একটা মেয়ের পথ চেয়ে চেয়ে এমন করে সময় নষ্ট করার বয়স কি আর তার আছে? সময়টা অন্য কাজে লাগাতে পারতেন তিনি। এর চেয়ে আদর্শ গৃহস্থের মতো ফেরার পথে সান্ধ্যবাজার থেকে অতিরিক্ত একটা ইলিশ মাছ কিনে নিয়ে গেলে স্ত্রী আর পুত্রকন্যা সবাই খুশি হতো। স্বজন পরিজনদের সাথে চা খেয়ে গল্প করে একটি সন্ধ্যা মধুরভাবেই কেটে যেত। এই নৈরাশ্য, গ্লানি আর অপমানের হাত থেকে বেঁচে যেতেন বিভুপদ। সত্যি, কিসের মোহে যে বিভুপদ আটকে আছেন, অতি সাধারণ একটা মেয়েকে নিজের জীবনের সাথে জড়িয়ে রেখেছেন, তিনি নিজেও জানেন না। বছর 3 ধরে শিলার সঙ্গে তার পরিচয়। এই দীর্ঘ সময়ের মধ্যে একসঙ্গে ঘুরে বেড়ানো, চা খাওয়া, গল্প করা, কদাচিৎ 2-1টা সিনেমা দেখা ছাড়া তাদের সম্পর্ক কি বেশি দূর এগিয়েছে? শিলা এগোতে দেয়নি। আর ওর ইচ্ছার বিরুদ্ধে একা এগোবার সাহস বিভুপদর হয়নি। শুধু যে সাহসের অভাব তাও ঠিক নয়, রুচিতে বেঁধেছে। ভেবেছেন জোর জবরদস্তি করে কি হবে? শুধু যদি দেহের ক্ষুধাই হতো তাহলে তা মেটাবার অন্য পথ ছিল। কিন্তু বিভুপদ তো সেই নগ্ন ক্ষুধা নিবৃত্তি চান না। তার চেয়ে বরং একটু সুদৃশ্য রঙিন মোড়কে নিজের লুব্ধতাকে মুড়ে রাখতে চান। নিজের অর্ধেক বয়সী একটি মেয়ের কাছে সম্মান হারাতে পারেন না তিনি। বরং অতৃপ্তির জ্বালা সহ্য করা ভালো, কিন্তু একটি আধুনিক তরুণীর কাছে মর্যাদা খোয়ানোর কোনো কাজের কথা নয়। শিলা অনেক দিন বলেছে, সত্যি আপনার মতো এমন বন্ধু আমি আর কাউকে পাইনি, এমন হিতৈষী আমার আর কেউ নেই। এইটুকু স্তুতিতেই খুশি থাকতে হয়েছে বিভুপদকে। শিলা বলেছে, বিশ্বাস করুন, আপনার কাছে যেমন নির্ভয়ে আসতে পারি এমন আর কারোর সাথে পারিনি। আর কারোর সাথে আমি বেড়াতে বেরোই না, কারোর সঙ্গে এমন ঘন্টার পর ঘন্টা ধরে গল্পও করিনি। মানে শিলা বলতে চায় বিভুপদকে যে সে যা দিয়েছে তা আর অন্য কোনো পুরুষকে দেয়নি। কিন্তু তার দান যে নিতান্তই যৎসামান্য, এইটুকু পেয়ে কোনো পুরুষ কি গৌরব করতে পারে? তার জিজ্ঞাসা তৃপ্ত হয়? বিভুপদ মাঝে মাঝে জিজ্ঞাসা করেছেন, আর কোনো যুবক বন্ধু কি তোমার নেই যাকে তুমি সত্যি সত্যি ভালোবেসেছ? শুধু বন্ধুত্ব নয়, তার চেয়েও বেশি কিছু দিয়েছ? আমাকে অসংকোচে বলতে পারো, আমি মোটেই হিংসা করব না। কিন্তু শিলা কিছুতেই স্বীকার করেনি যে দ্বিতীয় পুরুষ তার জীবনে এসেছে। তেমন আগ্রহও তার নেই। কম বয়সী পুরুষদের সম্বন্ধে তার ঔৎসুক্য কম। তারা বাচাল, চঞ্চল স্বভাব, জীবন সম্বন্ধে যাদের কোনো অভিজ্ঞতাই নেই তাদের সাথে কথা বলে কোনো আনন্দ পায় না শিলা। ওদের কাউকে স্বামী হিসেবে কল্পনা করাও শিলার পক্ষে অসম্ভব। বিভুপদ বলেছেন, কিন্তু এও তো স্বাভাবিক নয়। শিলা জবাব দিয়েছে, তাহলে ধরে নিন আমি অস্বাভাবিক। বিভুপদ এই মেয়েটির নিরাসক্তির কারণ সন্ধানের চেষ্টা করেছেন। নিম্ন মধ্যবিত্ত পরিবার, 16-17 বছর বয়সে বাপ হারিয়েছে, বিধবা মা আর 3টে নাবালক ভাই বোনের ভরণ পোষণের দায় পড়েছে শিলার ঘাড়ে। পোস্ট অফিসে কেরানিগিরি করে, মাইনে যা পায় তাতে সংসারের সব খরচ কুলোয় না, টিউশনি করে ঘাটতি পূরণ করতে হয়। শিলা সবই বলেছে বিভুপদকে। এই দরিদ্র দুর্বহ দায়িত্ব আর আশঙ্কা উদ্বেগই কি তিলে তিলে শিলার মনকে আবেগহীন করে ফেলেছে, যৌবনে যগ্নি করে ফেলেছে শিলাকে। বিভুপদর মনে সহানুভূতি সঞ্চারিত হয়, কিন্তু মাঝে মাঝে শিলা
কিছু অযৌক্তিক কাজ করে বসে, যেমন আজ করল। এমন করে তার কথার খেলাপ করা কি তার উচিত হয়েছে? সে যদি নাই আসবে, ফোন করে কি সে কথা বলতে পারতো না? ফোনে এত কথা বলে, ওই কথাটুকু বলতে পারতো না? আগে জানলে বিপদ কি আর এখানে আসতেন, এতক্ষণ সময় নষ্ট করতেন? মাঝে মাঝে কিছু অবুঝ কাণ্ডজ্ঞানহীনের মতো কাজ করে বসে শিলা। পরদিন অফিসে এসে অ্যাটেন্ডেন্স খাতায় সই করে প্রথমেই শিলাকে ফোন করলেন বিভুপদ। অভিমান করলেন, অভিযোগ করলেন, মৃদু তিরস্কারও করলেন একটু। শিলা বলল, কাল সে অফিসেই আসেনি, সারাদিন বাড়িতেই বন্দি ছিল। কারণ সব পরে শুনতে পাবে বিভুপদ। আচ্ছা ফ্যাসাতে পড়েছে শিলা, সব সাক্ষাতে বলবে। ছুটির পরে তিনি যেন স্প্ল্যানেডে আসেন, রেস্টুরেন্টের সামনে তার জন্য অপেক্ষা করেন। আজ আর বেশিক্ষণ দেরি করতে হলো না বিভুপদকে। মিনিট 5 মধ্যেই শিলা এসে পড়ল। বিভুপদ ওকে নিয়ে যথারীতি পর্দা ঢাকা কেবিনে ঢুকলেন। তারপর সস্নেহে জিজ্ঞেস করলেন, কি খাবে বলো? শিলা বলল, শুধু চা, আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। বিশ্বাস করুন, খিদে একেবারেই নেই। বিভুপদ হেসে বললেন, তুমি তো সব রকমের খিদে তেষ্টা জয় করে ফেলেছ, আমার কিন্তু দারুণ খিদে। বেশ তো, আপনি খান না। বিভুপদ দুজনের জন্যই ফাউল কাটলেটের অর্ডার দিলেন। তারপর বললেন, কাল কি হয়েছিল বলো তো? অতক্ষণ দাঁড়িয়ে রইলুম, তুমি এলে না, একটা খবর দিলে তো পারতে। শিলা বলল, বললাম না আপনাকে, কাল অফিসেই আসতে পারিনি। কলোনির মধ্যে কাছাকাছি কোনো একটা ফোন নেই যে আপনাকে খবর দেব। তাছাড়া মা আমার চারিদিকে কালকে কড়া পাহারা বসিয়ে রেখেছিলেন, বেরোবার আর কোনো উপায় ছিল না। বিভুপদ বললেন, অত শাসন অনুশাসন মেনে চলবার মতো মেয়ে তো তুমি এতদিন ছিলে না। হঠাৎ এমন মায়ের আঁচলে বাঁধা খুকুমণি হয়ে উঠলে কি করে? শিলা একটু চুপ করে রইল। তার মুখ দেখে মনে হলো সে হাসি চেপে রেখেছে। রাগ করলে বিভুপদকে কি মানায় না? তার ক্রোধ একটি তরুণীর মনে কি হাসির খোরাক জোগায়? একটু বাদে শিলা ফিরে তার দিকে তাকালো। ব্যাপারটা যদি একটু শোনে তাহলে বুঝবেন সত্যিই তার পক্ষে বেরোনো কি অসম্ভব ছিল। বিভুপদ বললেন, কেন, কি হয়েছিল কাল? শিলা বলল, কাল আবার সেই উৎপাত, দেখতে এসেছিল আমাকে। যে সে দেখা নয়, একেবারে পাকা দেখা। এই মার সঙ্গে আর ছোট ভাইয়ের সঙ্গে সারা দিন ঝগড়া। আমি বিয়ে করব না বলে দিয়েছি, তবু এর সব উৎপাত কেন? কিন্তু কে শোনে আমার কথা? মা একেবারে চেঁচিয়ে মেচিয়ে সারা কলোনি মাথায় করে তোলেন। সে এক কেলেঙ্কারি। শেষে আমি বললাম, করো, তোমাদের যা খুশি। বিভুপদ হঠাৎ চুপ করে গেলেন। শিলার না আসবার মূলে যে অমন একটা কিছু থাকতে পারে তা তিনি ভাবতে পারেননি। অথচ কত স্বাভাবিক ঘটনা। বিভুপদ ভাবলেন, একজন এসে দেখে যাবে, আর একজনের ভাগ্যে দেখা হবে না। সংসারের এই নিয়ম। একটু বাদে বললেন, পাকা দেখার আগে কাঁচা দেখাও না হয় 2-1 বার হয়ে গেছে, সে খবর তো আমাকে দাওনি। শিলা বলল, দেওয়ার মতো যদি হতো তাহলে নিশ্চয়ই দিতাম। ভেবেছিলাম আগের সম্বন্ধগুলোর মতো এটাও কাঁচিয়ে দিতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠলাম না। বিভুপদ বললেন, ভালোই করেছ। ছেলেটি কেমন, কেমন দেখতে? শিলা বলল, কেমন আবার হবে, যেমন দেবী তেমনি দেবা। আমারই মতো ঘষে ঘষে সেকেন্ড কি থার্ড চান্সে বিয়ে পাশ করেছে। অফিসের কনিষ্ঠ কেরানি,
মাইনে আমার চেয়ে 5-10 টাকা কম ছাড়া বেশি পায় না। তবে তার ঝামেলা কম। শুধু একটি মাত্র বোন, কলেজে পড়ে। একসময় আমার ছাত্রী ছিল। গুরুদক্ষিণাটা এমনি করেই দিল। আসলে ওই রেবাই ঘটকই। বিভুপদ বললেন, তাই বলো, আগে থেকেই চেনা জানা ছিল তাহলে? শিলা বলল, আপনি যা ভাবছেন তা নয়, নিতান্তই মুখ চেনা। একটু হাসলেন বিভুপদ। সত্যি বলছো? শিলা বলল, আপনাকে তো কতবার বলেছি ওসব রোমান্সের ধাত আমার মোটেই নেই। আমি একেবারে কাঠখোট্টা গদ্য। বিভুপদ বললেন, তবু তো কাঠগোলাপ ফুটলো। একটু চুপ করে থেকে শিলা বলল, আপনারা ফোটান তাই ফোটে। ওর গলা এমনিতেই নরম আর মিষ্টি। কৃতজ্ঞতায় আজ আরও যেন কোমল হলো। শিলা বলতে লাগলো, কত সামান্য উপলক্ষে আলাপ হয়েছিল আমাদের। পোস্ট অফিসে স্ট্যাম্প বিক্রি করতাম, হিসেব মেলাতে পারতাম না সব দিন। ঘাটতি পয়সা গাড় থেকে গুনতে হতো। আপনি ভুলে একদিন একটা টাকা বেশি দিয়ে ফেললেন। পরদিন যখন এলেন আমি আপনাকে ডেকে ফেরত দিলাম। সেই থেকে আলাপ। সেই আলাপকে আপনিই বন্ধুত্বে পৌঁছে দিলেন। নইলে কি আমার অত সাহস ছিল? বিভুপদ চুপ করে রইলেন। এমন ভঙ্গিতে শিলা তো এর আগে কখনো কথা বলেনি। এতদিন ওর গলার স্বরই শুধু মিষ্টি ছিল। বক্তব্যের মধ্যে তেমন কোনো মাধুর্য ছিল না। মিশ্র সংসারের বিরুদ্ধে ওর যত অভিযোগ বিভুপদকে দেখলে সব যেন উদগ্র হয়ে উঠত। তবুও এই 3 বছরের কয়েকটি বর্ষা, বসন্তের স্মৃতি, কয়েকটি সোনালি বিকাল আর রূপালী সন্ধ্যা বিভুপদর মনে পড়তে লাগলো। কিন্তু সেসব কথা না তুলে তিনি আজ হঠাৎ একটা স্থূল হিসাবের কথা বলে বসলেন। তোমার মায়ের সংসার চলবে কি করে? শুনেছি ভাই এখনো পড়ছে, বোনেরাও স্কুলে। শিলা বলল, আমারও তো সেই জন্যই আপত্তি ছিল। যাক, আরও 2-3টে বছর। কিন্তু যেমন আমার মা ভাই তেমনি অপক্ষ, সব একেবারে নাছোড় বান্দা। তবে আমিও চুক্তি করে নিয়েছি, বিয়ে করি আর যাই করি, যতদিন ভাই রোজগার করতে না শেখে ততদিন আমার মাইনের টাকা সব ওরা পাবে। বিভুপদ বললেন, এ ব্যবস্থা অবশ্য ভালো, কিন্তু টিকবে কি? শিলা বলল, নিশ্চয় টিকবে। এক চুক্তি ভাঙলে আরেক চুক্তি কি আস্ত থাকবে ভেবেছেন? বয় এসে পর্দা সরিয়ে খাবার দিয়ে গেল। শিলা সাগ্রহে প্লেটটি টেনে নিল। বিভুপদ মনে মনে হাসলেন। মুখে যাই বলুক, শিলার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। বিভুপদ পরম অনিচ্ছায় এক টুকরো কাটলেট কেটে কাঁটায় বিঁধলেন। মুখে তুলবার আগে বললেন, তাহলে এই শেষ, আর আমাদের দেখা সাক্ষাৎ হবে না? শিলা বলল, ও মা, দেখা সাক্ষাৎ হবে না কেন? বিভুপদ বললেন, তুমি এবার বিয়ে থা করবে, ঘর সংসার হবে। শিলা বিভুপদর দিকে তাকালো। তারপর কাটলেটের টুকরো মুখে তুলবার আগে একটু হেসে বলল, তাতে কি হয়েছে? আপনার ঘর সংসারে যদি এসব না আটকায়, আমারই বা আটকাবে কেন? বিভুপদ চোখ তুলে তাকালেন। না, ব্যঙ্গ নয়, সহজ স্নিগ্ধ কৌতুকে শিলার মুখখানি আজ সত্যি ভারী সুন্দর দেখাচ্ছে।